যখন পুরো শহর ঘুমিয়ে পড়ে তখনও একটি মানুষ জেগে থাকেন। টেবিলে ছড়ানো কাগজের স্তূপ হাতে একটা ক্যালকুলেটর বারবার হিসাব মেলাচ্ছেন। এই মাসে বাড়ি ভাড়া দিলে কতটুকু থাকবে, ছেলের পরীক্ষার ফি দিতে পারবেন কিনা, মায়ের ওষুধটা এবার কি আর কেনা হবে না। তিনি একজন সরকারি কর্মচারী, দিনে রাষ্ট্রের জন্য কাজ করেন, রাতে নিজের সংসারের হিসাব মেলাতে পারেন না। এই দৃশ্যটা বাংলাদেশের কোনো একটি বাড়িতে নয়, প্রতি রাতে হাজার হাজার বাড়িতে ঘটছে। এই মানুষগুলো সেই রাতজাকা হিসাবের অবসান ঘটানোর সবচেয়ে বড় সুযোগ এসেছে। তারেক রহমান আজ ডেকেছেন জরুরি বৈঠক। এজেন্ডায় একটাই বিষয়, নবম পে স্কেল। আর এই একটি বৈঠককে ঘিরে সারা বাংলাদেশে যে ঢেউ উঠেছে তার পুরো চিত্রটা আজ আপনাদের সামনে তুলে ধরব। একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই প্রতিবেদনটা শুরু করতে চাই একটা তুলনা দিয়ে। ধরুন দুজন মানুষ, একজন একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন, আর একজন সরকারি ব্যাংকে। শিক্ষাগত যোগ্যতা একই, দুজনেই বিশ্ববিদ্যালয়ের স্নাতক, দুজনেই একই বছরে চাকরিতে যোগ দিয়েছেন। কিন্তু 10 বছর পরে এসে দুজনের জীবনের মধ্যে একটা বিশাল ফারাক তৈরি হয়ে গেছে। বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হয়তো একটা ফ্ল্যাট কিনেছেন, গাড়ি কিনেছেন, সন্তানকে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছেন। আর সরকারি ব্যাংকের কর্মকর্তা, তিনি এখনও ভাড়া বাসায় থাকেন, গণপরিবহনে যাতায়াত করেন, সন্তানের স্কুলের ফি নিয়ে প্রতি মাসে চিন্তায় পড়েন। এই বৈষম্যটা কি ন্যায্য? এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে নবম পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তি। বাংলাদেশের সরকারি চাকরির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা শুধু একটি পেশা নয়, এটা একটা সেবা। একজন সরকারি কর্মচারী যখন বদলি হন তখন তার পরিবারকেও সঙ্গে টানতে হয়। ছেলে মেয়ের স্কুল বদলায়, স্ত্রীর পরিচিত পরিবেশ বদলায়, বাড়িওয়ালাও বদলায়। এই অনিশ্চয়তার বিনিময়ে যদি ন্যায্য বেতন না পাওয়া যায় তাহলে সরকারি চাকরি কেবল ত্যাগের চাকরি হয়ে দাঁড়ায়, যে যেখানে শুধু দেওয়া আছে, নেওয়া নেই। এই বাস্তবতা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং প্রশাসনের ভেতরে একটা নীরব হতাশার সংস্কৃতি তৈরি করেছে। আজকের বৈঠকের আগে সরকারি মহলে যে তথ্যগুলো ঘুরছে সেগুলো বেশ তাৎপর্যপূর্ণ। জানা গেছে অর্থ বিভাগের একটি বিশেষ দল গত কয়েক মাস ধরে নবম পে স্কেলের সম্ভাব্য আর্থিক প্রভাব নিয়ে গবেষণা করছে। তারা হিসাব করে দেখেছে বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির ফলে সরকারের বার্ষিক ব্যয় কতটুকু বাড়বে এবং সেটা কোন কোন উৎস থেকে মেটানো সম্ভব। এই গবেষণার ফলাফল আজকের বৈঠকে উপস্থাপন করা হবে বলে সূত্র জানাচ্ছে। এটা একটা ইতিবাচক লক্ষণ, কারণ এর মানে হলো এবার শুধু কথার কথা নয়, সংখ্যা দিয়ে প্রমাণ করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা হচ্ছে। এই বৈঠকে আরও একটি বিষয় আলোচনায় আসতে পারে বলে জানা গেছে। সেটা হলো নতুন পে স্কেলে আনুতোষিক এবং পেনশনের কাঠামো কেমন হবে। বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মচারীরা যে পেনশন পান তা দিয়ে ঢাকা সহ বড় শহরে জীবনযাপন করা অত্যন্ত কঠিন। একজন মানুষ 30-35 বছর সরকারের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। অবসরের পর তার নিম্নতম সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা থাকা উচিত। নতুন পে স্কেলে যদি পেনশন কাঠামোটাও যোগোপযোগী করা হয় তাহলে সেটা হবে সত্যিকার অর্থে একটি সামগ্রিক সংস্কার। এই প্রেক্ষাপটে একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা হলো মহিলা কর্মচারীদের মাতৃত্বকালীন সুবিধা এবং শিশু সেবা ভাতার প্রশ্ন। বাংলাদেশের সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণ গত 10 বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, কিন্তু কর্মক্ষেত্রে নারীদের বিশেষ চাহিদা পূরণে বেতন কাঠামো এখনও পিছিয়ে। নতুন পে স্কেলে এই দিকটাতে মনোযোগ দেওয়া হলে তা শুধু নারী কর্মচারীদের নয়, সামগ্রিকভাবে সরকারি প্রশাসনে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতেও সহায়ক হবে। সারা দেশে আজকের বৈঠকের প্রতিক্রিয়া কেমন সেটা একটু দেখা যাক। ঢাকার সরকারি বিভিন্ন দফতরে আজ সকাল থেকে আলোচনার ঝড় উঠেছে। মাঠ পর্যায়ের কর্মচারীরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা অফিস পর্যন্ত মোবাইলে খবর দেখছেন, সহকর্মীদের সঙ্গে কথা বলছেন। সামাজিক মাধ্যমে সরকারি কর্মচারীদের বিভিন্ন গ্রুপে নবম পে স্কেল নিয়ে হাজার হাজার পোস্ট হচ্ছে। কেউ আশাবাদী, কেউ সংশয়ী, কেউ পুরনো প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিচ্ছেন, কেউ বলছেন এবার ব্যর্থ হলে বড় আন্দোলন হবে। এই সমষ্টিগত অনুভূতিটা একটা বিশাল সামাজিক চাপ তৈরি করেছে, যা সরকার উপেক্ষা করতে পারে না। অর্থনৈতিক বিশ্লেষণের দিক থেকে আজকের বৈঠকের একটি নতুন মাত্রা আছে। বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সন্ধিক্ষণে আছে। একদিকে রপ্তানি আয়ের চাপ, রিজার্ভের টান,
আন্তর্জাতিক ঋণের চাহিদা বৃদ্ধি, অন্যদিকে অভ্যন্তরীণ ভোক্তা চাহিদা কমছে, বিনিয়োগে স্থবিরতা আসছে, উদ্যোক্তারা শঙ্কিত। এই পরিস্থিতিতে নতুন পে স্কেল একটি ডুয়াল রোল পালন করতে পারে। একদিক থেকে এটি প্রশাসনিক মনোবল ও দক্ষতা বাড়াবে, অন্য দিক থেকে অভ্যন্তরীণ ভোক্তা চাহিদা বাড়িয়ে অর্থনীতিকে চাঙ্গা করবে। বিশেষজ্ঞরা তাই বলছেন, এই মুহূর্তে পে স্কেল শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজের অংশ হতে পারে। তবে এই সম্ভাবনার পাশাপাশি একটা বাস্তব উদ্বেগও আছে। বাংলাদেশ ইতিমধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ নিয়েছে এবং সেই ঋণের শর্ত হিসাবে রাজস্ব ঘাটতি কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। এই পরিস্থিতিতে নতুন পে স্কেলের বাড়তি ব্যয় কিভাবে সামলানো হবে সেটা একটা জটিল প্রশ্ন। সরকারকে হয় রাজস্ব বাড়াতে হবে, অথবা অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে, অথবা বাইরে থেকে আরও ঋণ নিতে হবে। তৃতীয় পথটা ঝুঁকিপূর্ণ। তাই প্রথম দুটি পথে যদি সরকার একযোগে কাজ করতে পারে, তাহলে পে স্কেল বাস্তবায়ন টেকসই হবে। দীর্ঘমেয়াদী দৃষ্টিতে একটা কথা বারবার উঠে আসছে প্রশাসনিক সংস্কারপন্থীদের আলোচনায়। তারা বলছেন, নবম পে স্কেলের সুযোগ নিয়ে বাংলাদেশের উচিত একটি স্থায়ী বেতন কমিশন গঠন করা, যেটি প্রতি 5 বছরে সরকারি কর্মচারীদের বেতন পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ করবে। এই ধরনের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলে ভবিষ্যতে আর 10 বছর অপেক্ষা করতে হবে না। প্রতিটি পে স্কেল নিয়ে এই মাত্রার অনিশ্চয়তা আর তৈরি হবে না। এটা করা কঠিন নয়, শুধু দরকার রাজনৈতিক সদিচ্ছা এবং আমলাতান্ত্রিক জড়তা কাটিয়ে ওঠার সাহস। আজকের বৈঠক শেষ হলে যাই হোক না কেন, এটুকু নিশ্চিত যে বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে আজকের এই দিনটা মনে থাকবে। হয় এটা সেই দিন হিসেবে মনে থাকবে যেদিন সরকার সাহস করে একটি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছিল, অথবা সেই দিন হিসেবে মনে থাকবে যেদিন আরেকটি সুযোগ হাতছাড়া হয়েছিল। কোন স্মৃতিটা ইতিহাস বেছে নেবে সেটা নির্ভর করছে আজকের বৈঠক ঘরে যারা বসে আছেন তাদের ওপর। আমরা এই বৈঠকের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে আছি। প্রতিটি আপডেট, প্রতিটি ঘোষণা, প্রতিটি সিদ্ধান্ত সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন। কারণ নবম পে স্কেলের এই ঐতিহাসিক মুহূর্তের কোনো আপডেট আপনি মিস করতে চান না। আজ 10ই এপ্রিল 2026। রাত জাগা সেই সরকারি কর্মচারী আজ একটু আশার আলো দেখছেন। তার ক্যালকুলেটরের হিসাবটা যেন আজ থেকে মিলতে শুরু করে। এই একটাই চাওয়া। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।